হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমার অনেক দিন হয়ে গেল যে আমি ব্লগ দিতে পারিনি কিছু কারণবশত। তো সেগুলো আমি আস্তে আস্তে ব্লগের মাধ্যমে আমি তোমাদের বলবো। তো যাই হোক, সকাল তো হয়ে গেছে, অমিতের যেহেতু স্কুল আছে সেজন্য উঠেই ফ্রেশ হয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। কারণ রান্না তো আমাকে সকালে এমনিতে করতেই হবে। আর এখন মামনিরা নেই, তারা এখন ঘুরতে গেছে, মামনির বাবা কেউ নেই। তো সেজন্য রিকু যদি উঠে যায় তো আমার কোনো কাজই সেরকমভাবে হবে না। সেজন্য সকালবেলায় আমি একদম ঘুম থেকে উঠে পড়ে রান্নার কাছে লাগিয়ে দিয়েছি। রান্নাটা যেহেতু অমিতের জন্যই হচ্ছে আর সকালবেলা যেহেতু আমি করছি, তাই এখন হালকা হালকা শীত ব্যাপারটা আছে। তো সেজন্য আমি আমাদেরও খাবারটা করে নিই। তো ভাতটা নয় পরে করব, এখন মানে খাবারটা বলতে আমার আর একজন লজের যে স্টাফ থাকে তো সে খাবে। তো তার জন্য আর আমার জন্য ওই একটু একটু খাবার। তো এইদিকে আমি এখন আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ এটা মুড়ি খাবারের। তো এদিকে অমিতও মুড়ি খেয়ে যাবে, আর এদিকে আমি আর যে লজের যে আরও দুটো স্টাফ আছে তারা খাবে। কারণ একজন মানে ভাত খায় না, তার কারণ তার এখানেই বাড়ি। সে দিনের বেলায় রাত্রেবেলায় ভাত খেয়ে চলে আসে, মানে যে যেটা খায় আর কি। তো ওই একজনই যেটা আছে, একটা ছেলে, তো সেই আমাদের কাছে খায়। তো যাই হোক, এখন এদিকে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে এটা ঠান্ডা করতে দিতে হবে। কারণ অমিত তো মুড়ি খাবে, আর মুড়িতে যদি গরমটায় মাখানো হয় তো অনেকটা মিয়ে যায়, মানে মুড়িটা খেতে ভালো লাগে না। তো সেই জন্য এখন এটা হয়ে যাওয়ার পর আমাকে ঠান্ডা করতে হবে। সেরকম কিছু করিনি, ডাল সিদ্ধ আলু সিদ্ধ সিম্পলের মধ্যেই করেছি। কারণ অমিত বললো সিম্পলই খাবার খাবে, আর আমরা তো খেতে পারবো, অসুবিধা নেই। তো আর যে লজের যে স্টাফ থাকবে তাকে ডিমের কারি বা ডিম ভাজা কিছু একটা দিয়ে দেবো। তো ওইদিকে আমি এখন অমিতের যে খাবারগুলো আর কি নিয়ে যাবে, তো সেগুলো এখন ঠান্ডা করতে দিয়েছি। কারণ এগুলো অনেকক্ষণ ধরে একটা টিফিন কৌটোর মধ্যে থাকে, তো সেজন্য যদি কিছু খারাপ টারাপ হয়ে যায় তো সেজন্য আলাদা একটা মানে থালাতে হোক বা বাটিতে হোক জল দিয়ে সেটা ঠান্ডা করতে দিই। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ক্যারিতে করে আমি ওর ব্যাগে রেখে দিই। তখন হয়তো টাইমটা আমার ঠিক মনে নেই, কিন্তু খুব জোর হয়তো 7:30 তখন বাজবে। তো এই 7:30টার সময় খাবারটা আমি প্যাকিং করে ওর ব্যাগে ভরি। ও খায় ঠিক 1:30 কি 1:15 থেকে 1:30টার মধ্যেও খাবারটা খাই। তো এতক্ষণ পর্যন্ত টিফিন বক্সের মধ্যেই থাকি। আমি বলেছি মাঝে মাঝে, যখন হয়তো কোনো খাবার হয়তো তাড়াতাড়ি আমি হয়তো রান্না করতে পারলাম না, একটু গরমই দিয়ে দিলাম, তো সেই খাবারটা ওখানে গিয়ে আমি বলেছি যে খুলে রাখতে, বা বা ওই যে ওখানে রান্না যারা করে তাদের ওখানে বলেছি একটু গরম করে নিতে। তাহলে কি খাবারের সময় খেতে সুবিধা হবে, মানে খেতেও আর কি ভালো লাগবে, যে ঠান্ডা হয়ে যাওয়া জিনিস একটু গরম করে নিলে বেশ ভালো লাগবে। আর এমনিতেও তো ভাত ওখানে গরমই থাকে, সেরকম তরকারিতে অসুবিধা হয় না। এই শীতকালে একটু যেটুকু কষ্ট হয় যে হ্যাঁ ঠান্ডা তরকারি এই যা, কিন্তু গরমকালে অত অসুবিধা হয় না। তো এইদিকে আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। চা আমাদের 4 জনের, মানে আমার, অমিতের আর লজের দুটো স্টাফের। তো সেজন্য আমি আন্দাজ করে চাটা আমি বসিয়ে দিয়েছি। তো এইদিকে চাটা ততক্ষণ হচ্ছে হোক। আর একটা সব থেকে আমার নেশা হয়ে গেছে এই সকালবেলা চায়ের মধ্যে না একটু আদা, মানে এত ভালো লাগে না স্মেলটা, আর ওই একটু ঝাঁঝালো লাল চা, তো বেশ ভালো লাগে। তো এইদিকে তারপরে অমিত চলে এসেছিলো, তো ওইদিকে রেডি হয়, একবার করে চা খায়, একবার করে মুড়ি খায়। ও রেডি হতে অনেকটা টাইম লাগে, তো সেই জন্য ওই আস্তে আস্তে একবার করে চা খাবে, একবার করে রেডি হবে, একবার করে মুড়ি খাবে। তো এটাইও করতে থাকে। তো যাই হোক, এখন ওদিকে মুড়িও খাচ্ছে, এদিকে চাও খাচ্ছে, তার সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছি বলাটা ভুল, কারণ আমি যখনই দেখেছি আমি চা খেতে যাই বা কোনো কিছু, তখনই হয়তো রিকু ঘুম থেকে উঠে পড়লো, বা হয়তো মানে যে লজে যে স্টাফটা আছে সে হয়তো চা নিতে এলো, তো এরকমই হয়। তো যাই হোক, এদিকে অমিত মানে এত যখন অনেকটা দেরি হয়ে যায় তখন এত তাড়াতাড়ি করে মুড়ি খায়, আমার দেখেরই ওকে খারাপ লাগে যে বেচারা এত মানে মুড়িটাও অন্তত শান্তিভাবে খেতে পারছে না। তো যাই হোক, কী করা যাবে, কিছু করার নেই। তো অনেক ফল এনেছিল, আমি বলছি আমি এত কী করে ফল খাবো, আমি রিকু দুজন মিলে, ও তো ছোটো মাত্র মানুষ, ও তো একটু মতো খেলেই হয়ে যাবে। সেজন্য আমি বললাম তো একটা ফল আমি ভরে দিচ্ছি, তুমি এটা গিয়ে ওখানে খেয়ে নিও। বললো ঠিক আছে আমাকে দাও। তো সেই জন্য ওকে একটাই আপেল, আমি বলছিলাম দুটো, কিন্তু বলছে না না আমি দুটো খেতে পারবো না, আমাকে একটাই দাও। ও আমাকে বলে দিচ্ছিলো যে কোন চেনে রাখলে আর কি সুবিধা হবে ওর নিতে, তো সেটাই ও এখন করছিল। তো এইদিকে তোর মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, এখন রুমে যাচ্ছে রিকু
রিকুকে হামি খেতে। এই টাইমটা আমার খুব ভয় লাগে যে রিকুকে যেই হামি খেতে যাবে, রিকু যদি উঠে যায় তো আমি ওকে ভয়ে ভয়ে বলিয়েছি যেন সাবধানে আসতে। কারণ একবারও যদি ঘুম ভাঙে, ও আমাকে তো চাই, ও মানে রিকুকে, তো ব্যাস আর ও কিছুতেই ঘুমাবে না। তো যাই হোক, রিকু ঘুম থেকে ওঠেনি, ও আস্তে আস্তে করেছে। আমি সব রেডি করে দিয়েছিলাম মামিতে যাতে ওর সুবিধা হয়। তো ও এখন স্কুলের জন্য যাচ্ছে, সেই এখন যাচ্ছে, সেই আসবে একদম 5টার সময়। যদি কোনো দিন তারা মানে যদি ছুটি তাড়াতাড়ি হয়ে যায় তো ওই আসে 4:30 এরকম করে, আর নইলে আসবে সেই 5টার সময়। তো যাই হোক, কষ্ট করে যায়, কষ্ট করে আসে। কষ্ট বলতে এখান থেকে যেতে যাওয়া আসাটাই ওর কষ্ট, কিন্তু ট্রেনের মধ্যে ওরা যে একটা ওদের বন্ধুর যে একটা গ্রুপ আছে, মানে ওদের আর কি স্কুলের টিচারদের একটা যে গ্রুপ আছে, খুব ভালো আর কি। তো ওখানে ওর মানে মনটা একটু ভালো হয়, ফ্রি থাকে ওর মধ্যে। মানে দেখেছি সবার সাথে কথা বলে হাসাহাসি করে ওদের মানে একসাথে বসলে তো আড্ডা মজা মানে খুনসুটি হেনা তেনা সব কিছুই হবে। তো একদিকে ভালো লাগে। অর্ধেক কাজ তো প্রায় হয়ে গেল, কারণ সকাল সকাল উঠে কাজ করতে হয়েছে, কারণ রিকু যেহেতু জ্বালাবে বলে। আর রিকু মানে খুব ভয়ে ভয়ে ছিলাম যে সকালটা মানে যখনই অনেক মানে যখন সকালবেলায় ঘুম থেকে উঠি, প্রায় মাঝে মাঝে রিকু ঘুম থেকে উঠে পড়ে, তখন কোনো কাজ মানে অসুবিধা হয় করতে, হয়তো অর্ধেক রান্না করতে করতে উঠে যেতে হয় রিকুকে সামলাতে। তো তখন মামনি কাজটা ঠিক মতো করে নেয়, তা এখন তো মামনি নেই, তো সেই জন্য ভয়ে ভয়ে ছিলাম যে উঠবো আর কিছু যাই হোক করতে করতে যদি রিকু ঘুম থেকে উঠে গেল তো তখন মুশকিল হতো। যাই হোক, মানে ভগবান আছে বলতে গেলে। তো রিকু ওঠেনি, এখন অবধি ঘুমাচ্ছে রিকু। অন্যদিন উঠে যায়, কিন্তু আজকেও একদম ঘুমাচ্ছে বেশ ভালো করে। আমার দিকে সব কিছু কাজ টাজ হয়ে গেছে, রান্না টান্না সবই হয়ে গেছে, শুধু আমাকে মানে যখন রিকুর খাবার আর আমাদের ভাত এই যা রান্না করতে হবে, তাছাড়া সব কিছু হয়ে গেছে। তা এখন কিছু করেনি, আমি তো নেই, আমি আর ঘরে রিকু, কী করবো। তো এদিকে মুড়ি খাবার নিতে এসেছিলো, তাই মুড়ি খাবারটা ঠিক করে দিয়েছিলাম। তো একটা বাটির মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম দুজনের, আর আমার জন্য একটু মতো রেখেছিলাম। তো এটা দিয়ে আমি পরে তখন মুড়ি খেয়ে নেবো। তারপরে যখন রিকুর ঘরে আমি দেখতে যাই, রিকু একবার নড়ছিল, তো আমি লাইটটা চালিয়ে যেই দেখতে চাই, ব্যাস অমনি উঠে কান্না শুরু। তো ব্যাস ঘুম থেকে উঠে তোর মাকে চাই, তো সেই জন্য কাঁদতে শুরু করে দিয়েছিলো। তারপরেও আমার কোলে এলো, একটু ওকে আদর করলে ও আবার ঠিকই হয়ে যায়। লাইটটা যে ওকে ও উঠে যাওয়ার পর আমি ভাবছি যে লাইটটা যে আমি কেন জ্বালতে গেলাম, আমি সেটাই ভাবছি। কিন্তু একদিকে যেটা হয়েছে কি, মানে আমার স্নান হয়ে গেছে, আর ওর যা সমস্ত কিছু কাপড় জামা হেনা তেনা সব কিছু আমারও যা ছিল সব আমি একদম কেচে নিয়েছি। আমার ঠিক স্নান করাটা হয়েছে, তারপরেই উনি কিন্তু উঠেছেন। এই যে এখন না চোখ মুছে দিয়েছে, এখন কান্না করছেন। এবার ঘুম থেকে উঠে স্বাভাবিক প্রত্যেকটা বাচ্চা এরকম কান্না করে, কিন্তু রিকু আগে ছোটোতে ওরকম কান্না করতো না, এখন একটু ওরকম জেদ হয়েছে সেজন্য করছে। যাই হোক, ওপর তো আর যাবো না, কারণ নিচেই যা আর কি সব কিছু আছে সব কিছু নিচেই আমি মানে কাপড় জামা দেবো, কারণ রিকুকে নিয়ে ওপরে যাওয়া নিচে যাওয়া খুবই অসুবিধা। তো সেই জন্যে যেটুকু ওখানে পারবো সবগুলো দেবো, নাহলে বাদ বাকি মানে মামুনিদের ঘরে তো খাটের ইয়েটা আছে, খাট আছে, তো ওখানে আর কি দিয়ে দেওয়া হবে। তো এই আর কি, তো সেই জন্য আমি এক এক করে এখানে সবাইকে দিয়ে দিয়েছিলাম। এদিকেও রোদ আসে, 12টার পর ঠিক রোদ চলে আসে। প্যান্টগুলো নামাও, দেখো উঠে গেছে প্যান্টগুলো তোমার। আরেকটা প্যান্ট হয়েছে। ওখানে সোফা দিকে বসো, আমি খাবার নিয়ে যাচ্ছি তোমার। যাও, যাবে না, বেশ দাঁড়িয়ে থাকো। তো মাঝে মাঝে তো এইভাবেই ও জেদ করে, মানে যেটা বলবো তার উল্টোটা করবে, না হলে শুনবে না, কাঁদতে লাগবে। মানে ওর জেদ আর কি আমাকে মা কোলে নিয়ে সব কাজ করুক, কিন্তু সেটা তো আর সবসময় পসিবল নয়। তো যাই হোক, ও যে আমি ওখানে খাবার করছি, ও কিন্তু একবার করে খাবারের দিকে তাকাচ্ছে, ও কিন্তু কাঁদছে। মানে সকালবেলায় খাবারটা খেতে ওর এত বিরক্তি লাগে, তখন কিন্তু 9:30 বাজছে, ও একবার খাবারের দিকে তাকাচ্ছে আর কাঁদছে। তো যাই হোক, ও এখন এদিকে সোফার দিকে এলো বসতে, কারণ দেখছে যে কিছু করার তো নেই, খেতে তো আমাকে হবেই। 9:30 বেজে গেছে, এখনই খাই আর কিছুক্ষণ পরই খাই, এই খাবারটা যখন মা করছে আমাকে তখন এটা খেতে হবে। তো সেই জন্য আমি বললাম যে তুই ওখানে বস, আমি নিয়ে যাচ্ছি খাবার। সেজন্য এখন বসেছে, আমি ওকে খাবারটা খাইয়ে দিই।
তারপরে এদিকে আমি কিছুক্ষণ পর চাটা বসিয়ে দিয়েছি, কারণ আমার চা খেতে এত ভালো লাগে, আর এই সকালের চাটা আমার খেতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য আমার জন্য আর ওই লজের যে স্টাফরা আছে তাদের জন্য তো 1 কাপ চা নিয়ে আমি চলে এসেছি। আমরা ধীরে সুস্থে, কোনো কাজ নেই তো কী করব, আস্তে আস্তে রিল্যাক্সভাবে চা খাবো। তো এইদিকে হচ্ছে তখন দুধ দিয়ে গেছিলো। এমনিতে আমাদের 2 লিটার দুধ নেওয়া হয়, মানে লজের সবাই খায়, দোকানের সবাই খায়, তারপরে আমরা খাই। তো সেজন্য তারপরে রিকুর জন্য, তো সেই জন্য আর কি 2 লিটার দুধ নেওয়া হয়। তো বাবাকে বলা হয়েছিল যে 2 লিটার না নিয়ে 1 লিটার নিতে, কারণ বাবার মা তো নেই, তারপরে দোকানেও তো সকাল দিকে খোলা থাকে না, হ্যাঁ, তো বিকেল দিকে তো সেরকম মহাজন এসব কেউ আসে না। তো সেই জন্য বলেছিলাম 1 লিটার মতো দুধ নিলেই আমাদের সব কিছু হয়ে যাবে। তো আগের দিনের দুধটা ছিল, আগের দিন আমরা রাতে খাইনি, সেটা থেকে গেছে। আবার মানে আজকের দুধ দিল, আমি তো বুঝতে পারছি না আমি কী করবো আগের দিনের দুধটা নিয়ে। আমি মামনিকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে এরকম আমি কি এটা কি ছানা করে নেবো? বললো কি যে হ্যাঁ করে নিতে। তো এর পরের আমি কাহিনিটা বলবো তোমাদের, মানে এই দুধ নিয়ে যে ছানা করা, মানে আমি এর আগে করেছি, মামনি থাকতে যখন করেছি তখন বেশ ঠিকঠাকভাবে হয়ে গেছে, কিন্তু মামনি না থাকাকালীন যখন করতে গেছি, মানে এত খাটনি যে আমাকে খাটতে হবে, আমি যদি জানতাম যে এরকম খাটনি করতে হবে আমি জীবনেও ছানা করতাম না। কারণ ছানা করতে যদি এত খাটনি করতে হয়, মানে এর থেকে অন্য কাজ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে আমি এখন দুধটা ছেঁকে নিচ্ছি, আর তারপরে এটা আমি গরম করতে দেবো। আর রিকু তো এদিকে গোটা ঘর ঘুরে বেড়াচ্ছে ওর গাড়ি নিয়ে। ও কিছুক্ষণ পর পর রান্নাঘরে ঢুকছে, নাহলে ঘরের ভেতরে ঢুকছে, গাড়ি নিয়ে ড্রেসিং টেবিলে উঠছে, মানে আমাকে সব দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। মানে আমার তো মনে হচ্ছে মা দুর্গার মতো দশভুজা হতে হবে, তাহলে যদি সব কাজ সব দিকে যদি ঠিকঠাকভাবে হয়। ব্যাপারটা কি, যদি ধরো নিজের মতো করে থাকতাম সেটা না একটা আলাদা ব্যাপার, এই একটা অন্য লোকের জন্য ভাত রান্না করতে হবে, এই অন্য একটা লোকের জন্য মুড়ি খাবার করতে হবে, এই হ্যানা ত্যানা এইসব যদি মধ্যে যদি না থাকতো, আমি একদম নিজের মতো, মানে কোনো চিন্তা থাকতো না যে আমার জন্য কী খাবো না খাবো, কোনো ব্যাপার, শুধু রিকুর জন্য হয়ে গেলে, অমিতের জন্য হয়ে গেলে আর কোনো ব্যাপার থাকতো না। এই লজের মানে খাওয়া দাওয়া, এই দোকানের হ্যানা ত্যানা, এটা থেকে অর্ধেক টাইম চলে যাচ্ছে, মানে ওদের পেছনে এই চা নেওয়া, এই মুড়ি খাবার নেওয়া, এই ভাত দেওয়া, আবার বিকেলে চা দেওয়া, রাতে খাবার দেওয়া। তো মানে মাথা মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছিলো, তো কী করবো। তো এদিকে রিকু এখন গাড়ি চালাচ্ছে, তো এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে ছানার জন্য আমি দুধটা গরম করছি। এর পরের কাহিনিগুলো আমি তোমাদেরকে বলবো, মানে এত খাটনি খাটতে হয়েছে আমাকে, মানে সত্যি। আর এটা হচ্ছে ছানার জল, মানে মামনি এর আগে ছানা করেছিল সেটারই জলটা নাকি রেখেছে। তো সেই ছানার জলটা আর কি, দুধ যখন ফুটবে তখন ছানার জলটা দিয়ে দিলে ছানা হয়ে যায়। তো এই দিকে দেখো রিকু, আমি তোমাদেরকে যখন বললাম যে রিকু বারবার গাড়িটা নিয়ে রান্নাঘর দিকে ঢোকাচ্ছে, আর আমার খুব অসুবিধা হচ্ছে, আমি ওকে ঢোকাতে দিইনি বলে ওইভাবে কান্না করছে। মানে ভাবো আমি আর কী করব, মানে ও যখন কাঁদছে মনে হচ্ছে আমিই কাঁদতে বসে পড়ি। আর ওর একটাই জেদ, ও রান্নাঘরের মধ্যে ও গাড়িটাকে ঢোকাবেই। আর মানে আমি এদিক ওদিক যাচ্ছি তখন হয়তো পায়ে লেগে যাচ্ছে বা ওরই লেগে যাচ্ছে, কিন্তু ও তো বাচ্চা, ও তো এটা বুঝতে পারছে না, কিন্তু যখন রাগ উঠছে তখন হয়তো আমি চেঁচিয়ে দিচ্ছি, কিছু করার নেই। তো যাই হোক, এইদিকে আমি ছানার জন্য এদিকে দুধটা কিন্তু গরম অনেকটাই হয়ে গেছে, তাই ওই দিকের গ্যাসের আমি আঁচটা আরও বাড়িয়ে দিলাম যাতে দুধটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এটা একটা ধৈর্যের ব্যাপার, যখন তুমি মানে দাঁড়িয়ে থাকবে তখন দুধটা কিছু পড়বে না, উতলাবে না, কোনো কিছু না, বেশ তুমি একটু বাইরে বেরো তখনই দেখবে দুধটা ব্যাস একদম পড়ে গেছে। তো আমি সেই জন্য মানে গরম মোটামুটি করে আমি এটা অফ করে দিলাম, কারণ অতটা ধৈর্য নেই, আর রিকু যেহেতু জ্বালাচ্ছিল। তো তারপরে হয়েছে কি, আমি যে জলটা আর কি ছানার জলটা ছিল, তো সেটা আমি পুরোটাই ঢেলে দিলাম। আমাকে যেরকম যেরকম প্রসেস বলেছিল আর যেরকম আমি জানতাম, তো সেরকম আমি করলাম। তো যখনই আমি দেখেছি মামনি যখনই ছানার জলটা দেয়, তখন দেখেছি ছানাটা কেমন একটা মানে দুধ আর যে ছানার যে মোলটা সেটা আলাদা হয়ে যায়। আমি দেখছি আমি যতই জল দিচ্ছি না কেন কিছুতেই হচ্ছে না, মানে দুধের সাথে জলটা আর কি জাস্ট মিশে গেল, এরকম ব্যাপার। আমি বলছি আমি কী করলাম, তখনও বুঝতে পারিনি, মানে না ঠিক আছে তাহলে মনে হয় এখন হবে না, একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে কিছুক্ষণ পর মনে হয় হয়ে যাবে। কোনো পাত্তাই নেই, মানে কোনো কিছুই নেই, মানে যেমনকার তেমনি আছে। আবার আমি একটা লেবু কেটে আবার দিলাম, তাও দেখছি না কিছু হচ্ছে না, যে মানে দুধের মধ্যে লেবু দিলে তো এমনিতেই ছানা হয়ে যায়,
দেখছি তাও দিলাম, কোনো কিছু কোনো রেজাল্ট পেলাম না। আমি কি করলাম? আমি ভাবছি এই ছানাটা নিয়ে আমি এতটা দুধ নিয়ে আমি কি করব? মানে ছানা হয়ে গেলে আলাদা ব্যাপার, সেটা নয় খেয়ে নেওয়া যায়, কিন্তু ওখানে আছে 1 হাঁড়ি দুধ, এইদিকে আছে 1 বাটি দুধ। মানে আমি কী করবো তখন খুঁজে পাচ্ছিলাম না। মানে মনে মনে শুধু ওটাই ভাবছিলাম যে আমি এই যা আমি কিলো করেছে, তার থেকে আমি যদি মানে কড়াইয়ের মধ্যে যদি দুধটাকে মেরে মেরে যদি আমি ক্ষীরের মতো কিছু বানাতে পারতাম বা যাই হোক কিছু করতে পারতাম, তাতেও আমার মনে হতো কি যে না ঠিক আছে। কিন্তু এ করে আমি পুরো বেকার করে দিলাম। আমি চামচ নিয়ে আবার দেখছিলাম যে ছানাটা হয়েছে কি না। গোড়া ডিম হবে কোথায়, আমি তো মানে ভালো করে করতেই পারিনি। তো সেজন্য আর কি। তো যাই হোক, এদিকে আমি রিকুর খাবারটা করে নিয়েছি, আর এদিকে দুধটা যেটা ছিল সেটা গরম হয়ে গেছে, সেটা আমি এখন বাইরে এনে রেখেছি। আর এইদিকে আমি ছানাটার মানে গ্যাসটা অফ করে দিয়েছি, আর আমি হালকা হালকা উপরে একদম পাতলা যে স্তরটা থাকে সেটার মতো ছানা আর কি হয়ে আছে। আর তারপরে আমি রিকুকে খাবার খাওয়াতে শুরু করে দিয়েছি। তখন কিন্তু বাজে পুরো 1:45 ঘড়িতে দেখা যাচ্ছে। এদিকে আমি ভোলাকে ডেকে খাবারটা দিয়ে দিয়েছি, কারণ রিকুকে খাওয়াতে খাওয়াতে আমাকে মানে ভোলাকে দিতে হবে মানে অনেক কাজ। তো সেই জন্য আমি মানে ভোলাকে আগে খাবারটা দিয়ে দিয়েছি, তারপরে আমি রিকুকে খাওয়াবো, তারপরে আস্তে আস্তে তখন আমি নিজে খেয়ে নেবো। তো এই যে মানে কি বলবো, মা ন্যাওটা যেটা হয় আর কি, একদম পেছনে পেছনে, মানে মা ন্যাওটা বলাটা ভুল, মানে বাবা থাকলে বাবা ন্যাওটা, মা থাকলে মা ন্যাওটা। মানে ও জানে কার দিকে কখন আমাকে যেতে হবে। মানে একদিকে যদি ব্যালেন্স করি তাহলে অন্যদিকে তো রাগ হবে, অন্যদিকে তখন আমাকে অ্যাভয়েড করবে। তো আমাকে দুদিকেই ন্যাওটা হতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যেখানে যাব ওকে সেখানেই যেতে হবে। তো এইরকমভাবেই আমি সব কিছু কাজ টাজ করছিলাম, একবার করে কাজ করছি, ওকে খাওয়াচ্ছি, এই করছি। তো এইদিকে আমি ওর জন্য ফলগুলো এনে রাখছিলাম, যে ফলগুলো খাওয়াবো, কারণ এত ফল এনেছে অমিত। আমি তো সকালবেলায় অমিতকে দিলাম ব্যাগে ভরে, তারপরেও এত ফল আছে, আমি তো বুঝতে পারছিলাম যে ফলগুলো আমি কী করে উদ্ধার করব। তো যাই হোক, তো তারপরে আমি খাবার খেয়ে রিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ এত টায়ার্ড লাগছিল। তো এদিকে রিকু মানে যেহেতু উঠেছিল, সকালে খুব একটা ওঠেনি কিন্তু উঠেছিল, আর এই দুপুরটা একদম ঘুমিয়ে গেছিলো, আমিও ঘুমিয়ে গেছিলাম। আর এদিকে মনে হলো ঘুমালাম আর উঠলাম। তো এদিকে অমিত তো চলে এসছে, আর তারপরে আমি শুরু করেছি এই ছানার ব্যবস্থা করতে, কারণ আমার মাথায় কাজ করছিল না যে আমি এই ছানাগুলো নিয়ে কী করব। অনেক কষ্টে তারপরে আবার একটা গোটা লেবু, তারপরে ভিনিগার আমার মাথায় এলো, তারপরে ভিনিগার, তারপরে তার আগে আমি ভাইকে ভিডিও কল করেছিলাম। তো আমাকে মানে মাকে ভিডিও কল করেছিলাম, তো ভাই আমাকে এরকম বলছিল যে ভিনিগার দিলে তাহলে এরকম আর কি হবে। তো আমি আর কি ভাইয়ের কথা মতো আমি ভিনিগার দিয়েছিলাম, তো দেখলাম হ্যাঁ অনেক মানে পুরোটাই আর কি ছানার মতো, একটু পাতলা হয়েছে, অতটা জমাট হয়নি কিন্তু হয়েছে। তাই ভাবলাম যে বড়দের বুদ্ধি থেকেও ছোটোদের বুদ্ধি মাঝে মাঝে কাজেও লেগে যায়। তো সেজন্য আমি দেখলাম না ঠিকঠাক মতো হয়েছে, মনটা অনেকটা হালকা হলো, শান্তি হলো, ভয়টা কাটলো। তো যাই হোক, এদিকে তো আমি ছানাটা পুরো ঠিকঠাকভাবে করে নিয়েছি, তাই মনটা আমার একটু বেশ হ্যাপি আছে যেহেতু আমি করতে পেরেছি। তো বাদ বাকি যে জলটা, আজকের যে টাটকা জল, কারণ এত লেবু দিয়েছি, লেবুর ফ্লেভারটা আমার বেশ ভালো লাগছিলো। তো সেই জলটাই আমি আবার রেখে দিচ্ছিলাম, কারণ নেক্সট যখন আবার মানে ছানা করা হবে তখন মাথা খারাপ, ছানা করা হবে মানে আমি কোনোদিন আর ছানা করবো না, ওই ছানা করলে এই করবে, মামনিই করবে। তো এদিকে অমিতে সে কী একটা বললো, যাই হোক আমি বুঝতে পারলাম না। তো এদিকে ও মনে হয় ফল খাচ্ছিলো, আর রিকু মুখে মনে হয় দিচ্ছিলো। তো এই আর কি। তো এদিকে বিকেল তো হয়ে গেছিলো, সরি বিকেল নয় সন্ধে, কারণ অমিতের আস্তে আস্তে তো সন্ধে হয়ে যায়।
তো সেই জন্য আমি বললাম যে দুধ রয়েছে, শুধু দুধ না খেয়ে তাহলে যদি কফি করে দিই তাহলে কেমন হয়। তো ও বললো কি যে হ্যাঁ তাহলে কফি করো, আর ও কফি খেতে খুব ভালোবাসে। মানে আমি যখন আর কি করি নিজের মতো করে যখন খাই তখন ও বলে তাহলে আমার জন্য করো, আমি খাবো। তো এইদিকে রিকুকে আমি বিকেলে ওটস খাইয়েছিলাম। তো এইদিকে ও এখন কার্টুন দেখতে দেখতে এখন ওটস খাচ্ছে। ওর তো কোনো কিছু খাবারেই ও তো বেকার লাগে। তো তারপরে আমাদের জন্য রাতের 3 জনের খাবার, আমার অমিত আর ওই যে আরেকজন ছেলে থাকে স্টাফ, সে ভোলা, তো ওর জন্য। তো আমাদের 3 জনের জন্য আলুর তরকারি বানিয়েছিলাম। তো এইদিকে আমি এদিকে সিরিয়াল দেখছি, কারণ সিরিয়াল তো মাস্ট দেখতেই হবে, সন্ধ্যা থেকে লেগে পড়ি একদম রাত পুরো 9:30 অবধি। আর এদিকে সিরিয়াল দেখতে দেখতে তখন আমি আটাটা এদিকে মাখছিলাম। তো এদিকে আটাটা মেখে আমি রেখে দিচ্ছিলাম যাতে ডোটা একটু নরম থাকে। তো এদিকে আমার তরকারিগুলো সব কাটা হয়ে গেছে, আর এদিকে এখন আমি তরকারিও করে নিচ্ছি। এখন আটা মাখছি, আটা মেখে রুটিটা করে নেবো, তারপরে তখন রিকুকে ডাকবো। তো এইদিকে তখন কিন্তু আমার রুটি করা সব কিছু হয়ে গেছিলো, ঝাড় দেওয়া সব হয়ে গেছিলো, শুধু জলগুলো ভরতে বাকি ছিল। তো আমি সেই জন্য জলগুলো ভরে রাখছিলাম এক এক করে। আর রিকুর খাবারটা তৈরি করে দিচ্ছি, আমি এখন অবধি টিভি দেখছি। তো এদিকে রিকু চলে এসছে, এই যে ও আসলে দোকান থেকে পাউরুটি এনেছে ওর বাবা, ওই পাউরুটিটা ওকে খেতে হবে না, বাটার মাখিয়ে একটু দিলাম। তো এখন পাউরুটিটা একটু খাও, তারপরে ওর তো খাবার ভিজিয়ে রেখেছি, তারপরে তখন ওকে খাবার খাওয়াবো। দেখো খাচ্ছে, দেখো কেমন খাচ্ছ। কি খাচ্ছ তুমি? মাম, তুমি জুতো খোলোনি? এমা, জুতো খোলোনি কেন? হ্যাঁ তো এইদিকে অমিত আসার অপেক্ষায় আমি আছি। তো সেই জন্য এইদিকে আমি সমস্ত কিছু খাবার রেডি করে রেখেছি। এদিকে রিকুর রুটি ভিজিয়ে রেখেছি, এদিকে তরকারি, রুটি, এদিকে ছানা ছিল, আর ওদিকে মিলনদা বলে একজন আছে, সে পায়েস দিয়েছিল, আর নিচে মিষ্টি আছে। তো থালা এগুলো সব সাজিয়ে রেখেছিলাম। রিকু এখন এদিকে পাউরুটি খাচ্ছে, যেহেতু কি বলবো আর সেজন্য অল্প দিয়েছি। এদিকে মশারি টাঙিয়ে সব একদম রেডি করে রেখেছি, শুধু অমিত এলে খাবারটা খেয়ে আমরা সবাই মিলে শুয়ে পড়বো। তো এখন আমি রিকুকে দুধ রুটি খাইয়ে দিচ্ছি, খেয়ে নিই, তারপর ওর বাবা আসলে আমরা খেয়ে নেব। তো এই পর্যন্তই ব্লগটা ছিল। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। টাটা।